আচ্ছা, তাহলে ক্লাসটা শুরু করি। আচ্ছা, আপনাদের আহ, এই কোর্সে মূলত লিনিয়ার অ্যালজেব্রার পড়াশোনায় বেশি। তো লিনিয়ার অ্যালজেব্রার একটা অংশ হচ্ছে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাই মূলত আমরা আজকে এখন থেকে পড়বো ইনশাল্লাহ। স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? দেখা যায়। আচ্ছা, এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটু কি বলে ব্যাকগ্রাউন্ড বলা আছে আর কি, যে একটা ফাউন্ডেশনাল টপিক হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে। তারপরে কি বলবো, exploring how multiple linear relationship interact, how to represent them compactly, and how to solve them systematically. This module is designed for base engineering students and forms আছে। এখান থেকে কিছু অংশ আসলে এমএসসি তেও আছে, যে জন্য এখানে এভাবে লেখা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, দেন আমরা সেই যে এটা আসলে মেইন আইডিয়াটা কি, আমরা একটা এক্সাম্পল থেকে শুরু করি। এই যেটা যে কনসিডার দি সিস্টেম অফ টু ইকুয়েশনস ইন টু আননোনস, অর্থাৎ দুইটা ভেরিয়েবল, আননোন বলা হয় অনেক সময় অথবা ভেরিয়েবল বলা হয়, একই ব্যাপার। তো দুইটা ইকুয়েশন দেয়া থাকে, যেরকম 2x প্লাস ওয়াই ইকুয়াল 5, এইটা যদি একটা ইকুয়েশন হয়, আরেকটা ইকুয়েশন হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল 1। তো সেই ক্ষেত্রে এই দুইটা ইকুয়েশনকে আলাদা আলাদা করে সলিউশন না করে আমরা একসাথে সলিউশন করতে পারি। সেই সলিউশনের সিস্টেমটাই মূলত হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, এটা একটা সলিউশন আছে, আমরা সেটাকে লিখছি দ্য সলিউশন ইজ x ইকুয়াল টু অ্যান্ড y ইকুয়াল 1। কারণ এই মানগুলো যদি আমরা এখানে বসায় দেই, অর্থাৎ এই যে আননোন ভেরিয়েবলের মধ্যে যদি আমরা এই x ইকুয়াল টু এবং y ইকুয়াল 1 যদি বসায় দেই, তাহলে দেখা যাবে যে এগুলো আসলে স্যাটিসফাই করে, অর্থাৎ ইকুয়েশনগুলো সত্য হয়। এই কারণে এই ইকুয়েশনকে আমরা বলি কনসিস্টেন্ট সিস্টেম। ঠিক আছে, উইথ আ ইউনিক সলিউশন, এটার জন্য একটাই সলিউশন পাওয়া যায়। আচ্ছা, কখনো কখনো এরকম হতে পারে যে এই ইকুয়েশনগুলোর, অর্থাৎ এক একটা ভেরিয়েবলের অসংখ্য সলিউশন থাকতে পারে, আমরা যেটাকে বলি ইনফাইনাইট সলিউশন। ঠিক আছে, আবার কখনো কখনো এরকম হতে পারে যে কোনো সলিউশনই নাই। তো তিনটা কেস ঘটতে পারে। আচ্ছা, এরপরে এটাকে যে আমরা একটু এখানে বলছি যে হোয়াই এটাকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলি, কারণ হচ্ছে they are called a system because they are not isolated equations, rather they form an integrated mathematical structure where all equations work together to lead to a specific and consistent solution. আচ্ছা, এগুলোকে আমরা বলছি যে সিস্টেম, এই জন্য যে এগুলোকে আসলে আলাদা আলাদা করে একটা করে সলিউশন করা যায় না, বরং এটা যাকে আমরা বলছি আইসোলেটেড ইকুয়েশন, বরং আইসোলেটেড ইকুয়েশন নয়, এগুলো এই সবগুলো মিলে একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার, যে কারণে এগুলোকে আমরা বলতেছি এটা হচ্ছে একটা সিস্টেম। ঠিক আছে, আচ্ছা আমরা সামনে আগাই। এখানে কিছু অ্যাপ্লিকেশনস দেওয়া আছে যে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলো আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়। এটা নিয়ে আমি বিস্তারিত আর বলতে চাচ্ছি না, মোটামুটি এগুলো আপনারা একবার পড়লেই কিছু আইডিয়া পেয়ে যাবেন। এগুলো আসলে স্লাইড পড়লে মোটামুটি এখান থেকে বোঝা যায় আর কি। হ্যাঁ, কারণ এই বিষয়গুলো তো অ্যাবস্ট্রাক্ট, বাট কনসেপ্টগুলো তো আপনার মানে এখান থেকে পড়লে, কিংবা আপনি যদি আরও ডিটেলস জানতে চান, আপনার হচ্ছে এখন তো অনলাইন অনেক সোর্স আছে, ঠিক আছে না, রিসোর্স থেকে আপনি অনায়াসেই দেখে নিতে পারেন। আচ্ছা, এগুলোতে আমি আর সময় দিচ্ছি না, সামনে যাচ্ছি। দেখেন যে লিনিয়ার ইকুয়েশনের বা লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলোকে আমরা আসলে সলিউশন করার জন্য আমরা ম্যাট্রিক্স ফর্মকে ইউজ করব। আমরা প্রথম দিনে ম্যাট্রিক্স পড়ছি না, তো ম্যাট্রিক্সের সাথে আমরা কি পড়ছি বলেন তো? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পড়ছি আমরা, মনে আছে? তো
আমি একটু পিছনে যাচ্ছি। যে দেখেন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পড়ছিলাম এরকম, ধরা যাক দুইটা ম্যাট্রিক্স আমরা নিব, একটা হচ্ছে এ, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এম ক্রস এন, আরেকটা ম্যাট্রিক্স বি, সেই ম্যাট্রিক্সের অর্ডার যদি হয় এন ক্রস পি, তাহলে দুইটা ম্যাট্রিক্স, একটা হচ্ছে এম ক্রস এন অর্ডারের আর একটা হচ্ছে এন ক্রস পি অর্ডারের। তাহলে এই মাঝখানের যে দুইটা টার্ম অর্থাৎ এই যে এন এবং এটার হচ্ছে এন, এই দুইটা যদি ইকুয়াল হয়, এই দুটো যদি ইকুয়াল হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারতাম, এ ক্রস বি করতে পারতাম, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এ ক্রস বি করতে পারতাম। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের একটু ব্যাকগ্রাউন্ড বলতেছি। আচ্ছা, যদি এ ক্রস বি করতাম তাহলে সেই ম্যাট্রিক্সের ধরা যাক সেটাকে এরকম সি আকারের ম্যাট্রিক্স হইলো, তো সেটার অর্ডার কত হইতো? এটার অর্ডার হয়তো এই বাকি যে দুটো থাকে অর্থাৎ এম ক্রস হচ্ছে পি, এম ক্রস পি। ক্লিয়ার কিনা বলেন তো? এখন আমি যদি বলি যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা বললাম যে 3 ক্রস 3 এরকম একটা ম্যাট্রিক্স, এবং বি আর একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 3 ক্রস 1। তাহলে এই দুটাকে আমরা যদি ক্রস করি অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, এটা আসলে ক্রস চিহ্ন দেওয়ার কিছু নাই, এটা হচ্ছে ডট লিখলেই হয় যে এ ডট বি। তাহলে এ আর বি মাল্টিপ্লিকেশন করলে আমরা যে ম্যাট্রিক্স পাবো, ধরা যাক সেটাকে সি বলতেছি, সেটার অর্ডার কত হবে বলেন তো? বলেন। অর্ডার হবে এই যে 3 ইন্টু হচ্ছে 1, ঠিক আছে? 3 ইন্টু 1। এখন দেখেন আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনকে কাজে লাগাইয়া আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলিউশন করার চেষ্টা করব। এই জন্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলোকে আসলে লেখা থাকে কেমন করে, ধরা যাক এরকম থাকে, আমি এমনি লিখতেছি 2x প্লাস ওয়াই ইকুয়াল 5, এবং আরেকটা লেখা আছে ধরা যাক 3x মাইনাস 2y ইকুয়াল 4। আমি জানি না এটা সলিউশন আছে কিনা, আমি জাস্ট এমনি লিখছি। তো এই ক্ষেত্রে এই যে 2x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 5 আর একটা হচ্ছে 3x মাইনাস 2y ইকুয়াল 4, তো আমরা যদি এটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে চাই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কোএফিসিয়েন্টগুলোকে যদি নেই, তাহলে সেই কোএফিসিয়েন্টগুলোকে ম্যাট্রিক্স আকারে লিখলে কেমন হবে? 2, তার নিচে হবে 3, এইখানে কত হবে? 1, তার নিচে -2। বোঝা যাচ্ছে কিনা বলেন তো? এটা হচ্ছে আমার কি হলো, ম্যাট্রিক্স হলো যেটা শুধুমাত্র কোএফিসিয়েন্ট। আচ্ছা, এর সাথে আমি যদি গুণ করি আমার যে ভেরিয়েবলগুলো আছে, একটা ভেরিয়েবল আছে এক্স আর একটা ভেরিয়েবল আছে ওয়াই। আচ্ছা, খেয়াল করেন এই যে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে আমরা কি কি পাবো বলেন তো? প্রথমে আমরা একটু অর্ডার নির্ণয় করি। এই ম্যাট্রিক্সের অর্ডার কত বলেন তো? 2 ক্রস 2, আর এই ম্যাট্রিক্সের অর্ডার 2 ক্রস 1। তাহলে আমরা যে ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 2 ক্রস 1 হবে, তাই না? 2 ক্রস 1 হওয়ার কথা। এখন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে ইকুয়াল কি পাই বলেন তো? শুরু থেকে আমরা শুরু করি, এই 2 দিয়ে আমরা শুরু করলাম, তাহলে 2 দিয়ে এই পাশের কি বলে আমরা গুণ করব, রো দিয়ে শুরু করব, তাহলে 2x, তারপরে এই 1 দিয়ে y কে
অর্থাৎ প্লাস ওয়াই, এরকম হয় কি না? আর নিচেরটা কি হবে? 3x মাইনাস 2y। তাহলে এইটা আবার আগের সিস্টেমে ব্যাক করলো কিনা দেখেন তো। বুঝতে পারছেন? তো এই জন্য বলতেছিলাম যে আসলে আমরা যখন কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে লিখতে থাকি আমরা, আচ্ছা তার আগে একটা কথা বলা হয় নাই, লিনিয়ার ইকুয়েশন বলতে কাকে বলে বলেন তো? যে সমস্ত ইকুয়েশনের আননোনস যেগুলো অর্থাৎ ভেরিয়েবল যেগুলো তার ডিগ্রি যখন কত হবে? 1 হয়, তাকে আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে? যদি ডিগ্রি 2 হইতো, যদি ডিগ্রি 2 হইতো তাহলে সেটাকে আমরা কি বলতাম? তখন সেটাকে আমরা বলতাম কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না? আচ্ছা যাই হোক, আর যখন একাধিক লিনিয়ার ইকুয়েশন একসাথে আমরা সলভ করার ট্রাই করতেছি তখন সেগুলোকে আমরা বলতেছি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলোকে আমরা আসলে ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা এখন এইটাকে যদি আমরা ধরা যাক এখানে তো মাত্র 2টা লিখছি, এখন আরো যদি বেশি সংখ্যক লিখতাম সেক্ষেত্রে কি হইতো বলেন তো? ধরা যাক আমরা এখানে আরো একটা লিখতেছি এরকম যে 3x মাইনাস 5y প্লাস 6z ইকুয়াল 3, দেন এখানে দিলাম 2x প্লাস y মাইনাস 2z ইকুয়াল মাইনাস 7, দেন এখানে দিলাম 2x প্লাস 3y ইকুয়াল 5। তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারবো কিনা? ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলে কি হবে বলেন তো? বলেন একটু। খুব তো কঠিন না, আমরা তো লিখলাম মাত্রই। 3 হবে, 2 হবে, আচ্ছা নিচে নিচে লিখি আমরা 3 2 2 হবে, দেন এখানে কত হবে? -5 1 3, এখানে -2, আর এখানে যেহেতু কিছু নাই তার মানে এটা 0। আচ্ছা এগুলো কি হইলো? এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট হইলো, তাই না? আচ্ছা এটার সাথে আমরা গুণ করব ভেরিয়েবলকে। ভেরিয়েবলটা কি? x y z। x y z। আচ্ছা দেখেন এখানে আমরা আগের মতোই সেম ভাবে যদি আমরা গুণ করা শুরু করতাম তাহলে এই পাশ থেকে গুণ এবং এখানে এভাবে গুণ, তাই না? তাহলে আমরা যদি লিখতাম তাহলে 3 এর সাথে x গুণ হইতো 3x, তারপরে -5 এর সাথে y, তার মানে কি 3x 5y, তারপরে 6 এর সাথে z হইতো, তার মানে 3x 5y প্লাস 6z। এটা কি প্রথম ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে না? তাহলে আমরা ম্যাট্রিক্স আকারে এভাবে লিখতে পারি। ঠিক আছে? ইকুয়াল আমরা এই পাশে এটাকে লিখতে পারি এভাবে যে 3 - 7 5, এটাকেও একটা ম্যাট্রিক্স আকারে লিখলাম। তাহলে এইটা যে লেখা হইলো এইটাকে মূলত বলা হয় যে আমরা এগুলোকে প্রকাশ করি এভাবে, এটাকে বলি a, এটাকে বলি x, এটাকে বলি b। তার মানে টোটাল ফর্মটা দাঁড়ালো কি? ax ইকুয়াল b। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। বুঝতে পারছেন কিনা? আচ্ছা দেন আমরা সামনে যাই। আমরা এখানে ছিলাম যে অ্যালজেব্রিক ফর্ম বা স্কেলার ফর্ম এগুলোকে, আচ্ছা আমরা তো শুধুমাত্র 3টা ভেরিয়েবল নিয়ে লিখছি মাত্র। যদি সেগুলো আননোন ভেরিয়েবল অসংখ্য হইতো, x1 x2 x3 আপ টু xn পর্যন্ত, আমি এখানে x y z মাত্র 3টা লিখছি, তো ভেরিয়েবলগুলো যদি অসংখ্য হয়, অসংখ্য বলতে আসলে নির্দিষ্ট একটা সংখ্যক তো হবে,
তো সেগুলোকে আমরা লিখছি যে x1 x2 আপ টু xn, এই পরিমাণ আননোন নিয়ে যদি আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গঠন করতে চাইতাম, তাহলে সেগুলোকে লিখতাম কিভাবে, এটা দেখে বোঝা যায় কিনা বলেন তো? এই যে a1x যেটা লিখছি আমরা, বলেন বোঝা যায় না? এই যে প্রথমটা দেখেন a11, আচ্ছা ম্যাট্রিক্সগুলোকে তো আমরা এইভাবে লিখি তাই না, a11 দেন a12, এরকম করে শেষেরটা কি হয় 1n পর্যন্ত, তারপরে দ্বিতীয় লাইনে a21 22 এরকম করে আপ টু 2n পর্যন্ত, এরকম করে ফাইনালি যদি m সংখ্যক রো হয়, ঠিক আছে, তাহলে সেটা হবে am1 m2 আপ টু কত পর্যন্ত হবে n পর্যন্ত। তাহলে এটাকে আমরা শেষ পর্যন্ত এইভাবে প্রকাশ করলাম, যেটার ম্যাট্রিক্স ফর্মটা এবং ভেরিয়েবলগুলোকে আমরা এইভাবে লিখতেছি যে আননোন ভেক্টর x যেগুলা, এই যে x1 x2 আপ টু xn পর্যন্ত, এবং কনস্ট্যান্ট ভেক্টর যেগুলা সেগুলোকে আমরা বলছি b1 b2 থেকে bm পর্যন্ত। তাহলে সেই সবগুলোকে একসাথে আমরা লিখতে পারবো ax ইকুয়াল b আকারে। ক্লিয়ার কিনা? আচ্ছা তাহলে একটু বলেন তো যে আমি যদি বলি যে এই যে a ভেক্টরের, হ্যাঁ এটার অর্ডার কত হবে, আমরা এটা এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স a যেটা, এটার অর্ডার খুঁজতে চাচ্ছি, অর্ডার কত বলেন তো? n into n হবে। এইটাতে m সংখ্যক রো আছে, তাহলে আমরা লিখলাম m ইন্টু n সংখ্যক কলাম আছে, তাই না? তাহলে আমরা m ক্রস n লিখলাম। এখন আননোন ভেক্টর যেটা, এখানে কি হবে, এই যেটা, এটারটা কি হবে বলেন? n into 1। এটা হচ্ছে n ইন্টু 1। তাহলে আমরা ax গুণ করলে যে ভেক্টরটা পাবো বা যে ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? এখান থেকে n চলে যাবে, শুধু m থাকবে আর 1 থাকবে না। তাহলে এই যে m ক্রস 1টা থাকবে, ঠিক আছে। আচ্ছা নেক্সটে যাই। এখানে একটু বলা আছে, আমরা এগুলো আরেকটু সামনে পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ। আপাতত কিছু জিনিসের পড়া কম আছে, জন্য আমরা আপাতত এটা বিস্তারিত বলতেছি না। শুধু এতটুকু জেনে রাখেন যে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন তিনটা কেস হইতে পারে। একটা হচ্ছে কনসিস্টেন্ট হবে, অর্থাৎ ইউনিক সলিউশন দিয়ে যেটা সিদ্ধ করে। আরেকটা হচ্ছে অসংখ্য সলিউশন দিয়ে যেটা সিদ্ধ করে বা স্যাটিসফাই করে, সেটাও কনসিস্টেন্ট হবে। আরেকটা হচ্ছে যদি কোনো সলিউশন না থাকে, তো সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, ঠিক আছে। এটার জন্য আমাদের র্যাঙ্ক পড়তে হবে, তো আমরা একটু পরে সেগুলো পড়ব। আপাতত একটু এখানে একটু ডিটেলস পড়লে আপনারা হয়তো বুঝতে পারবেন। এখানে যে এই যে এখানে একটা কথা লেখা আছে যে যদি এরকম হয় যে ধরা যাক যদি স্ট্রেট লাইনের বেলা হয়, দুইটা স্ট্রেট লাইন যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে এদের সলিউশন কি হবে? একটা পয়েন্ট হবে, তার মানে একটাই সলিউশন পাওয়া যাবে, এটাকে আমরা বলি ইউনিক সলিউশন। যদি এরকম হয় দুইটা স্ট্রেট লাইন একদম বরাবর প্যারালাল গেছে একটার সাথে আরেকটা, তাহলে এটা কি কখনোই সলিউশন হয় নাই, অর্থাৎ কখনোই ইন্টারসেক্ট করে নাই, তার মানে কি এখানে কোনো সলিউশন আমরা পাবো না। আরেকটা হতে পারে মাঝখানেরটা, যেটা ধরা যাক একটা লাইন গেছে, এই লাইনের উপর দিয়েই আরেকটা লাইন এমনভাবে গেছে যেন দুইটা লাইনকে আমরা মনে করতেছি একটা লাইন, কিন্তু বাস্তবে এটার মধ্যে দুইটা লাইন আছে। সেই ক্ষেত্রে এইটার ইন্টারসেক্টিং পয়েন্ট কতগুলো হবে বলেন তো? অসংখ্য না, কারণ পুরাটাই তো একটার সাথে আরেকটার ইন্টারসেক্ট করছে। তো এই কারণে এটার আমরা ইনফিনিটি সলিউশন পাই, ঠিক আছে। তো এটা কোন ক্ষেত্রে হয়? যখন একটা ইকুয়েশনের আরেকটা মাল্টিপল করলে আরেকটা ইকুয়েশন পাওয়া যায়। যেমন এই যেখানে দেওয়া আছে যে x প্লাস ওয়াই ইকুয়াল 3, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি এই ইকুয়েশন, তাহলে আরেকটা ইকুয়েশন পাই, সেটা হচ্ছে 2x প্লাস 2y ইকুয়াল 6।
তো এটাকে আমরা বলে থাকি যে লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, এই 2 নাম্বার ইকুয়েশনটা আসলে 1 নাম্বার ইকুয়েশনেরই একটা লিনিয়ার কম্বিনেশন, জাস্ট 2 দিয়ে গুণ করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এই মূল ইকুয়েশনের সাথে একই রকম হওয়ার কারণে এটাকে আমরা ইনফিনিটি সলিউশন পাই। আচ্ছা, আমি বললাম যেহেতু র্যাঙ্ক নিয়ে সামনে পড়বো ইনশাল্লাহ, এই জন্য আপাতত এতটুকুই বলি, আর নেক্সট সামনে যখন র্যাঙ্ক পড়বো তখন আরও বলবো ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট যাই। এটাকে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, আমরা যেটা মাত্রই বললাম যে যদি এটা একটা পয়েন্টে ইন্টারসেকশন হয়, এই যে এটা যদি একটা পয়েন্টে ইন্টারসেকশন হয় তখন আমরা সেক্ষেত্রে ইউনিক সলিউশন পাই। ঠিক আছে, যদি দুইটা লাইন একটার উপর দিয়ে আরেকটা যায় তাহলে সেটাকে আমরা এই যে বলি যে 2 লাইনস আর আইডেন্টিক্যাল। অথবা যদি আমাদের প্লেনের উপরে হয়, ঠিক আছে, তো প্লেনের ক্ষেত্রে আবার একটু আলাদা, যে প্লেন ইন্টারসেক্ট অ্যালং এ লাইন, একটা লাইনের সাথে যদি একটা প্লেন এরকম ইন্টারসেক্ট করে সেক্ষেত্রেও এটাকে আমরা অসংখ্য সলিউশন পাই। আরেকটা হচ্ছে যদি কখনোই ইন্টারসেক্ট না করে, যেটাকে আমরা বলতেছি যে প্যারালাল। ঠিক আছে, এই যে নো কমন ইন্টারসেকশন, সেই ক্ষেত্রে আমরা কোনো সলিউশন পাবো না, নো সলিউশন। আমরা সলিউশন তখনই পাই যখন দুইটা প্লেন অথবা দুইটা লাইন, ধরা যাক দুইটা লাইন যদি হয় 2Dর ক্ষেত্রে, তাহলে দুইটা লাইন আমাদের অবশ্যই ইন্টারসেক্ট করতে হবে, সেটা একটা পয়েন্টে অথবা একাধিক পয়েন্টে, সেক্ষেত্রে আমরা সলিউশন পাবো। একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলে একটা সলিউশন পাবো, একাধিক পয়েন্ট যদি হয় অর্থাৎ এই যে একটার উপর দিয়ে আরেকটা যদি লাইন যায় এরকম, তখন সেই ক্ষেত্রে আমরা অসংখ্য সলিউশন পাবো। আচ্ছা, প্লেনের ব্যাপারে তাই, যদি প্লেন কীরকম হয়, এই যে এটা যদি একটা প্লেন হয়, ধরা যাক এটা একটা প্লেন এবং এটার সাথে আরও একটা প্লেন যদি এরকম হয়, সেক্ষেত্রে এই দুইটা প্লেন আসলে নির্দিষ্ট একটা পয়েন্টে যদি এরকম কাট করে, ঠিক আছে, তাহলে এটা একটা লাইন বরাবর যদি কাট করে তাহলে আমরা বলতে পারবো এখানে অসংখ্য সলিউশন আছে। ঠিক আছে, আর যদি সমস্ত প্লেন একটা সিঙ্গেল পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে, এগুলো আসলে 3D ব্যাপার, তো 2D করে ড্র করে বোঝানোটা বেশ টাফ ব্যাপার, একটু ভিডিওতে দেখাতে পারলে ভালো হতো। আচ্ছা, সেই ক্ষেত্রে বললাম যে যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তখন আমরা ইউনিক সলিউশন পাই, আর যদি প্লেন এরকম ইন্টারসেক্ট না করে তখন সেক্ষেত্রে আমরা কোনো সলিউশন পাবো না। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমরা যে লিনিয়ার ইকুয়েশন লিখছিলাম সেই ইকুয়েশনগুলোকে এখন আসলে প্র্যাকটিক্যালি সলিউশন করার ব্যাপার। তো এটাকে এই যে লেখা হয় এইভাবে যে স্ট্রাকচার অফ এ এক্স ইকুয়াল বি, আমরা অলরেডি পড়ে আসছি এগুলা, যে এ এম ক্রস এন, আরেকটা হচ্ছে এক্স যেটা এটা এন ক্রস এন, এবং বি হচ্ছে এম ক্রস এন। তাহলে এটার ম্যাট্রিক্স ফর্মগুলোকে আমরা কিভাবে লিখতে পারবো, এই যে ডান পাশে একটা মোটামুটি এক্সাম্পল দেওয়া আছে যে 3x + 2y - z ইকুয়াল যদি 1 হয়, 2x - 2y + 4z ইকুয়াল যদি -2 হয়, -x এরকম, তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র কোএফিসিয়েন্টগুলোকে যে ম্যাট্রিক্স লিখবো সেটা আমরা লিখতেছি a, দেন যে ভেরিয়েবল সেটাকে আমরা লিখতেছি x, আর এটাকে আমরা লিখতেছি b দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে বলছে যে when does a solution exist। ঠিক আছে, একটা সলিউশন কোন ক্ষেত্রে এক্সিস্ট করবে, এখানে বলছে যদি if A is a square matrix and A is invertible then gives the unique solution। তাহলে একটা ম্যাট্রিক্সের সলিউশন পাইতে গেলে বা ইউনিক সলিউশন পাইতে গেলে আমরা কি কি শর্ত ফিল আপ করতে হবে, এটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে, দেন এটা যদি ইনভার্টিবল হয়, একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল যদি হয় তখন সেটাকে আমরা বলতে পারবো যে এটার ইউনিক সলিউশন আছে। আচ্ছা, ম্যাট্রিক্স ইনভার্টিবল কিনা এটা বোঝার জন্য ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট একটু বোঝা জরুরি ছিল, যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় এবং সেটাকে যদি আমরা 1 কি বলে যে অ্যাডজয়েন্ট থাকে, ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ ওই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই যদি ডিটারমিনেন্ট এ হয়, কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এ, এইটা হচ্ছে আমাদের কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স। ঠিক আছে, আচ্ছা, আপাতত আমরা এই ইনভার্স ম্যাট্রিক্সটা পরে পড়বো, যেহেতু আমরা ম্যাট্রিক্সের ইনভার্স এখনো শিখি নাই। আর স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের অর্ডার কি বলে রো এবং কলাম সমান।
ঠিক আছে, অর্থাৎ n ক্রস n যদি হয়। আচ্ছা সরি, আমরা এটাতে ছিলাম। কোন একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি n ক্রস n হয় অথবা m ক্রস m হয়, অর্থাৎ একই নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমরা এগুলোকে বলি কি, স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা নেক্সট যাই, সেটা হচ্ছে যে আমরা মূলত পূর্ব হচ্ছে গaussian এলিমিনেশন। তো কোন একটা ম্যাট্রিক্সকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলা হয়, যে কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে অগমেন্টেড ম্যাট্রিক্স লেখা হয় এভাবে যে আমরা কোএফিসিয়েন্টগুলোকে এরকম করে লিখি, একটা ভার্টিক্যাল বার দেই, ভার্টিক্যাল বার দিয়ে ডান পাশেই এই বি গুলোকে লিখি এবং এটাকে আমরা প্রকাশ করি যে এভাবে এ একটা ভার্টিক্যাল বার দিয়ে বি লিখি। তাহলে আমরা যদি বলি যে এই যে 2x + y = 5 আর এটা হচ্ছে x - y = 1, এটার জন্য অগমেন্টেড ম্যাট্রিক্স কেমন করে লিখব? তাহলে আমরা লিখব 2 আর 1, এই যে উপরে লিখলাম 2 আর 1, তার নিচে x - y এর জন্য লিখব কত, 1 আর -1, আর ডান পাশের সলিউশনটা এই যে 5 আর হচ্ছে 1, তাহলে এখানে লিখছি 5 আর হচ্ছে 1। তাহলে এইভাবে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স লিখি। আচ্ছা আসলে আমাদের ক্লাস তো 1 ঘন্টার মধ্যে লিমিটেড, আমি চেষ্টা করতেছি যত দ্রুত আগানো যায়। এই বিষয়গুলো খুব কঠিন না, আপনারা জাস্ট মানে স্লাইডে তো অনেক কিছু লেখা থাকে, বাট এগুলোকে আসলে দেখলে সামনে পারবেন ইনশাআল্লাহ, এই জন্য আমি একটু দ্রুত আগাচ্ছি। আচ্ছা এরপরে ম্যাট্রিক্সগুলোকে আমরা আসলে বিভিন্ন রকমের অপারেশন আমরা করতে পারি, আপনারা জানেন। যেমন আমরা ম্যাট্রিক্সকে এরকম রো চেঞ্জ করতে পারি, তাতে অবশ্য বিভিন্ন রকমের অপারেশন এগুলোকে বলে। দেন হচ্ছে কোনো একটা রোকে আমরা এরকম চাইলে কি করতে পারি, কোনো একটা স্কেলার দিয়ে গুণ করতে পারি, ঠিক আছে না, অথবা কোনো একটা রোকে ওই রো এর সাথে অন্য একটা স্কেলার দিয়ে অন্য একটা রোকে গুণ করে সেটা এটার সাথে অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এগুলোকে আমরা বলি এলিমেন্টারি রো অপারেশন। আচ্ছা দেন আমরা আজকে মেন পড়া যেটা গaussian এলিমিনেশন মেথড, এটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা এইখানে আসলে প্রসেসটা লেখা আছে, তো আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আমি আসলে যখন ম্যাচ করব তখনই মোটামুটি এগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ, এই জন্য আমি এগুলো নিয়ে বিস্তারিত বলতেছি না। এখানে যে স্টেপগুলো লেখা আছে আপনি একবার পড়লে আশা করি বুঝতে পারবেন যখন একটা উদাহরণ করা হবে। আচ্ছা এখানে একটা ম্যাথ করা আছে অলরেডি, আমরা সেখান থেকেই যাচ্ছি। দেখেন যে কোশ্চেন 1, অ্যাপ্লাই গaussian এলিমিনেশন মেথড টু সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলিউশন করার জন্য আমরা গauss এলিমিনেশন মেথডটা ইউজ করতে পারি। আচ্ছা আমাকে একটু রেসপন্স করেন যে আপনারা সবাই আছেন কিনা। জি স্যার। আচ্ছা তাহলে দেখেন আমরা এই ম্যাট্রিক্সটাকে সর্বপ্রথমে, অর্থাৎ যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটাকে আমরা সর্বপ্রথম অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে লিখতে চাইছি। এই জন্য আমরা এই যে এ এখানে ভার্টিক্যাল বার দিয়েও লেখা যেত অথবা কোলন চিহ্ন দিয়ে লেখা যায়, একই ব্যাপার। তাহলে এ কোলন দিয়ে বি লিখছি। তাহলে এখানে আমরা এক্স বি কি বলে এক্স বাদ দিয়ে শুধুমাত্র অগমেন্টেড ম্যাট্রিক্স লেখার জন্য আমরা কোএফিসিয়েন্টগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা লিখছি সেটা হয়েছে এরকম। একটা একটা করে মানে আমি লাইনে যাইতে চাচ্ছি, আপনারা রেসপন্স করবেন, আমি সামনে আগাবো। ক্লিয়ার কিনা এইটুকু? এখানে জাস্ট ইকুয়েশনগুলোকে আমরা কোএফিসিয়েন্টগুলো নিয়ে এখানে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখে ফেলছি। এতটুকু ক্লিয়ার সবার, তাই না? এখন দেখেন আমাদের উদ্দেশ্য হচ্ছে গaussian এলিমিনেশনের জন্য আমরা যেটা করব যে ম্যাট্রিক্সটাকে আসলে এইখানে সবগুলো উপর থেকে আমরা প্রথম লাইনটা রাখবো, ধরা যাক এরকম 1 2 3, তার নিচেরগুলোকে 0 0 বানানোর চেষ্টা করব এবং সর্বশেষ লাইনে 2টা 0 হবে, বা যদি আরও বেশি ম্যাট্রিক্স হইতো তাহলে এরকম 3টা 0 হইতো, যদি আরও হইতো তাহলে এরকম 4টা 0 হইতো। এই টাইপের ম্যাট্রিক্স বানানোর জন্য আমরা চেষ্টা করব। তার জন্য কি করতে হবে, তাহলে সর্বপ্রথম এই যে সেকেন্ড রো, যেটা খেয়াল করেন এটা হচ্ছে কি সেকেন্ড রো, এটা হচ্ছে প্রথম রো R1, এটা হচ্ছে R2। তাহলে R2-র প্রথম এলিমেন্টটা অবশ্যই কি করতে হবে, 0 বানাইতে হবে। দেন R3-র প্রথম এলিমেন্ট 0 বানাইতে হবে, সেকেন্ড এলিমেন্ট 0 বানাইতে হবে।
কনসেপ্ট বোঝা গেছে কিনা বলেন তো? আমরা এই ম্যাট্রিক্সকে প্রথম এই যে সেকেন্ড এলিমেন্টে অর্থাৎ সেকেন্ড রো এর প্রথম এলিমেন্টটা 0 বানাবো, দেন তারপরের রো এর প্রথম এবং দ্বিতীয় এই দুটো এলিমেন্টকে 0 বানাবো। আমরা একে একে যাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটার জন্য আমরা সর্বপ্রথম যেটা ছিল উপরে 1 -2 3 এটাকে আমরা ঠিক রাখছি উপরেরটা। এখন দ্বিতীয়টাতে কত আছে? এখানে 3 আছে, তাই না? তাহলে বলেন তো, এটা তো একটা রো, আমরা কোনো অপারেশন যখন করব অবশ্যই পুরো রোকে একসাথে নিয়ে অপারেশন করতে হবে, তাই না? তাহলে R2 কে আমরা কিভাবে অপারেশন করলে এটা 0 হয়ে যাবে? এই 3 থেকে আমরা যদি এই প্রথম যেটা ছিল এটাকে যদি 3 দ্বারা গুণ করে এখান থেকে বিয়োগ করি, তাহলে এটা কি হবে বলেন? 0 হবে কি না? আচ্ছা, আমি এইখানে লিখতে গেলে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হইতে পারে, আমি এটা একটু কাজ করি, আপনাদের নোটপ্যাডে গিয়ে লিখি। একটু মনোযোগ দিন সবাই, আমরা একটা সলিউশন করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমরা এটাকে লিখে ফেললাম যে এটা হচ্ছে 1 -2 দেন 3, তারপরে আছে 3 -1, তারপরে আছে 4, তারপরে আছে 2 1, এটা হচ্ছে -2। আচ্ছা, পাশাপাশি এখানে আছে হচ্ছে 2 4, এটা হচ্ছে 5। আচ্ছা, এখন আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই টার্মটাকে আমরা 0 করার জন্য চেষ্টা করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন? আমরা এটা সাইডেই লিখতে চাচ্ছি এখানে জায়গার জন্য। তাহলে প্রথম কলাম যেটা, সরি প্রথম রো যেটা, সেটাকে আমি যা আছে তাই লিখব, দিয়ে এই পাশে লিখলাম হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখানে 0 আনতে গেলে কি করতে হবে বলেন? এইটা R2, এই R2 থেকে 3 মাইনাস যদি আমি R1 কে যদি কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা গুণ করে R2 থেকে মাইনাস করি, তাহলে কি হবে? এই প্রথম টার্মটা 0 হবে না? অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটা করব যে R2 কে পরিবর্তন করব কি দ্বারা? R2 মাইনাস 3 R1 দ্বারা। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে আমরা প্রথম এলিমেন্ট তো 0 পাই, দ্বিতীয় এলিমেন্ট কত পাই বলেন তো? এই -2 কে আমরা 3 দ্বারা যদি গুণ করি তাহলে টোটাল মান কত হবে? -6। এখন -1 থেকে যদি -6 বিয়োগ করি, অর্থাৎ -1 -6, তার মানে আসলে কত হয় আলটিমেটলি? 1 + 6 1 + 6, ও সরি -1 + 6, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রথমটা যে -1 ছিল খেয়াল নাই। তাহলে মানটা কত আসলো? 5। তাহলে আমরা লিখলাম এখানে 5। একইভাবে তারপরেরটা কত হবে বলেন তো? আচ্ছা বলেন তারপরেরটা কত হবে? 4 যেটা আছে, 4 মাইনাস এই 3 কে আমরা কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। তার মানে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। তার মানে কি 4 - 9, তার মানে কত? -5 না? -5। আচ্ছা, এইখানে 4, এই 4 এর সাথে গুণ করলে কত হবে? 4 মাইনাস এইখানে 2 দিয়ে গুণ করতেছি আমরা 3, তাহলে 4 মাইনাস 3 দুগুণে 6, তার মানে কত? -2। এইটুকু ক্লিয়ার কিনা?
জি স্যার। আপনারা তো এর আগে ম্যাট্রিক্স পড়ছেন তাই না অলরেডি? তো ম্যাট্রিক্সের যে রো এলিমেন্টারি অপশনগুলো আছে সেগুলো তো আমরা শিখছি তাই না? যে কোনো একটা রোকে আমরা অপারেশন করতে পারি এভাবে যে R2 থেকে আমরা চাইলে ওই অন্য একটা রোকে নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে গুণ করে এটার সাথে যোগ বিয়োগ করতে পারি, এটাকে আমরা এলিমেন্টারি রো অপারেশন বলি। তো একই সাথে একাধিক অপারেশনও করা যেতে পারে, যেমন আমরা এখানে শুধু একটা নিলাম, চাইলে আমরা একই সাথে এই 3 নাম্বারটাও করে ফেলতে পারি। 3 নাম্বার অপারেশনটা যেটা, অর্থাৎ এখানে 2 আছে, আমাদের উদ্দেশ্য কি এইখানে 0 হইতে হবে, এইখানেও 0 হইতে হবে। তো আমরা দুইটা 0 তো আর একসাথে করতে পারবো না, তো আমরা চাইলে প্রথম কলামে দুইটা 0 একসাথে করে ফেলতে পারি। তাহলে এটার ক্ষেত্রে অপারেশনটা কি হবে বলেন তো? R3 লাগবে এবার, তাই না? আমাদের R3 কে এবার আমার কি করতে হবে? চেঞ্জ করতে হবে। R3 কে চেঞ্জ করব কিভাবে? R3 থেকে আমরা যদি এটা কত, R3 তে কত আছে? 2 আছে এই পজিশনে, তাহলে 2 থেকে আমাদের চাইলে R1 বিয়োগ করতে পারি না? কত দিয়ে? 2 দিয়ে 2 দিয়ে গুণ করে R1 যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাবো? 0 পাবো, তাই না? তাহলে এই জন্য আমি এখানে এটাও লিখে ফেলি যে R3 কে আমরা চেঞ্জ করব কি দিয়ে? R3 মাইনাস 2 R1। তাহলে আমরা একটু এখন ক্যালকুলেশন করে ফেলি। সেটা হচ্ছে 2 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত? প্রথম রো এর প্রথম এলিমেন্ট 2 দ্বারা গুণ করে, তার মানে কত? -2। তার মানে প্রথম এলিমেন্ট কত বের হলো? 0। বুঝতে পারতেছেন কিনা বলেন? আচ্ছা, নেক্সট হচ্ছে R3 তে আছে 1 মাইনাস 2 ইন্টু R1 এ আছে হচ্ছে -2, 2 ইন্টু R1 আছে -2। তার মানে এটা আসলে কত হইল? 1 প্লাস 4 মানে 5 না? বলেন। তারপরে তারপরে 3 নাম্বারটা -2 আছে, সেখান থেকে মাইনাস করব 2 ইন্টু প্রথমটা, তার মানে কি 6। তার মানে দুটা মিলে কত হয়ে গেল? -8। বুঝতে পারতেছেন কিনা বলেন তো? আচ্ছা, তারপরেরটা কত হবে? এই যে -5 যেটা, তাহলে -5 থেকে আমাদের বিয়োগ করতে হবে -2 ইন্টু 2, তার মানে কত? 4। -5 -4 মানে কত? -9। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা একটু কনফার্ম করেন। স্যার ওইটা তো -5 না, এটা তো শুধু +5। আচ্ছা, এটা শুধু 5 ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ঠিক। তাহলে 5 মাইনাস আমাদের ছিল 2 ইন্টু প্রথমটা হচ্ছে 2, তার মানে 5 - 4 মানে কত? শুধু 1 হয়। আচ্ছা আচ্ছা, কারেকশন করে দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলেন। আমরা কি করছি? দুইটা অপারেশন একসাথে করছি, আলাদা আলাদা দুইটা রো এর, R2 তে একটা, R3 তে একটা। ঠিক আছে, এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের যখন ডিটারমিনেন্ট পড়াবো তখন এটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। যখন আমরা দুইটা রো এর অপারেশন একসাথে করি, যেমন আমরা R1 কে অপারেশন করে চেঞ্জ করলাম, ধরা যাক সেটা হচ্ছে কত হবে? অবশ্যই এখানে কিন্তু R1 থেকেই বিয়োগ করতে হবে, অর্থাৎ এটার গুণ কিন্তু 1 দিয়ে করতে হবে। প্রথমটাতে আপনি 2 বা 3 দিয়ে গুণ করতে পারবেন না, এর সাথে প্লাস মাইনাস ধরা যাক 2 বা 3, সেটা আমি লিখলাম k, এস লিখলাম ধরেন R2 বা R3 বা R4, যাই হোক। এবারে দ্বিতীয়টা যখন লিখবেন R2,
এইখানে আপনি আর কোনোভাবেই R1 লিখতে পারবেন না, কারণ R1 এইখানে একবার ব্যবহার হয়েছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা বলেন তো? এইখানে R1 কোনোভাবে আর লেখা যাবে না, এটা অবশ্যই R2 লিখতে হবে। ঠিক আছে, সরি R2 প্লাস হচ্ছে এখানে এই যে আমরা যে কে লিখলাম বা অন্য একটা নাম্বার, তার সাথে যদি R1 লিখি, R1টা আসলে হবে না, এখানে অবশ্যই অন্যটা দিতে হবে, ধরা যাক R3 বা অন্য কোনো একটা। ঠিক আছে, তো এই কারণে আমি যে এখানে যে R3 নিছি পরের বারে, অবশ্যই এখানে R3 - 2 R1 লিখছি, এখানে অবশ্যই R2 নিতে পারবো না, কারণ হচ্ছে যেটা অলরেডি আন্ডার ট্রান্সফরমেশন সেটা কত, এখানে R2 কে আমি অলরেডি আন্ডার ট্রান্সফরমেশন নিছি, মানে একবার ট্রান্সফর্ম হয়েছে, সুতরাং পরেরটাতে গিয়ে R3 তে গিয়ে এই R2 কে আর আমি কোনোভাবেই এখানে যোগ বিয়োগ করতে পারবো না। কিন্তু R1 কে তো আমি মানে চেঞ্জ করি নাই, সুতরাং R1 কে আমি যোগ বিয়োগ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত পাইলাম। এখন কাজ হচ্ছে আমাদের এই যে এই টার্মটাকেও জিরো করতে হবে। তাহলে এই টার্মকে জিরো করার সহজ উপায় কি এখন বলেন তো? আমরা সহজেই লিখে ফেলতে পারি এটা, যে R2 থেকে মানে সরি R3 থেকে এই R2 যদি আমরা বিয়োগ করে দেই, তার মানে উপরে থাকলো 1 - 2, তারপরে 3, তারপরে আছে হচ্ছে 2, এখানে আমি লিখলাম 0, এখানে লিখলাম 5, এখানে -5, এখানে হচ্ছে -2, এখানে লিখলাম 0। আচ্ছা, 0 তো ঠিক আছে, কারণ এটা আসলে কত লিখবো এখন বলেন তো, আপনারাই বলেন। এটা লিখবো হচ্ছে R3 চেঞ্জ করব, তাই না? R3 চেঞ্জ করে কি করব, R3 থেকে R2 বিয়োগ করব, তাই না? যদি এখানে মাইনাস থাকতো, উপরেরটার এখানে যদি মাইনাস থাকতো, তাহলে কি করতাম? প্লাস করতাম। তখন আমরা যোগ করে দিতাম, তাই না? তাহলে R3 থেকে যদি বিয়োগ করি, তাহলে এটা হয়ে যায় 0। এবারে -8 থেকে -5 করলে কত হবে? -8 + 5 হয়ে যাবে। তার মানে কি থাকবে, এখানে -3 থাকবে। আর এখানে কত হবে? 1 - -2, তার মানে 1 + 2, তার মানে কত এখানে? 3। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আপনারা যদি এই পর্যন্ত ক্লিয়ার হন, তাহলে বলতে পারেন যে আপনারা অলরেডি ম্যাথটা সলিউশন করেই ফেলছেন। এখন শুধু এইটাকে একটু আমাদের আগের মতো করে রূপ দিয়ে আবার লিখতে হবে। আগের মতো রূপ দিয়ে লেখা বলতে, এটাকে এখন যদি আমি XYZ দিয়ে লিখতে যাই, তাহলে আমরা কি লিখবো বলেন তো? x - 2y প্লাস, আচ্ছা আমি এত ফাঁকা ফাঁকা করে লিখতেছি যে বুঝতে যেন অসুবিধা, x - 2y প্লাস 3z ইকুয়াল হচ্ছে 2। তাহলে পরেরটা কি হবে বলেন তো? এটা হবে 5y - 5z = -2। আরেকজন বলেন তারপরটা কি হবে? -3z -3z = 3। 3z = 3। দেখেন, আমাদের উদ্দেশ্য ছিল যে এই যে 0 0 করে লাস্টে শুধু একটা মাত্র টার্ম রাখা এই পাশে, যাতে করে আমরা এই টাইপের একটা সিঙ্গেল একটা ভেরিয়েবলকে আমরা সলিউশন করে ফেলতে পারি। তার মানে এখান থেকে আমরা অনায়াসে z এর সলিউশন করে ফেলতে পারি কিনা বলেন তো? z = কত পাবো আমরা? -1। -1। তাহলে বাকি কাজ আপনাদেরকে আর বলে দিতে হবে। এই z যদি আমরা সলিউশন করে ফেলি, তাহলে এইটা আমরা বসাবো দ্বিতীয় ইকুয়েশনে, y আর x z কে উপরেরটা বসালে x এর মানটা পাওয়া যাবে। দেন এখান থেকে আমরা কিসের ভ্যালু পাবো? y এর ভ্যালু পাবো। সেইটাকে আমরা যদি এই দুটাকে এখন যদি আমরা প্রথম ইকুয়েশনে বসায় দেই, তাহলে আমরা x y z তিনটারই ভ্যালু পেয়ে যাব। তো দেখেন, এটা আসলে কি একটু নিয়মটা এরকম হচ্ছে না যে পিছন দিকে যাচ্ছে এক এক করে, এই জন্য এটাকে আমরা বলি ব্যাক সাবস্টিটিউশন মেথড।
বুঝতে পারছেন? তাহলে গাউস এলিমিনেশন মেথডে অবশ্যই প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্স বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার প্রথমেই প্রথম দুইটা রো এর প্রথম কলামের প্রথমটা বাদ দিয়ে সেকেন্ড এবং থার্ড রোতে আমাদের উদ্দেশ্য হচ্ছে 0 করে নেওয়া। দেন আর একটা 0 লাগবে যাতে করে আমাদের এইখানে শুধুমাত্র একটা মাত্র কি থাকে, অগমেন্টেড ম্যাট্রিক্সে মাত্র একটা কোএফিসিয়েন্ট নন জিরো থাকে, বাকিগুলো 0 হয়ে যায়। কারণ এখানে যদি আরো ভেরিয়েবল থাকতো, এখানে তো 3টার জন্য তাই না, যদি 4টা ভেরিয়েবল ওলা দিতাম তাহলে অবশ্যই এখানে স্যার, আরো আর একটা 0 ফোরে কাজ করতে করা হইতো। এখন ক্লিয়ার সবাই? আচ্ছা দেখেন, এইটাই আসলে করা আছে আমাদের, সম্ভবত এখানে কোথাও না কোথাও একটু ভুল হইতে পারে, আমি জানি না। না, ভুল হয় নাই, আমরা তো শুধু জেড বের করছি। এরপর এটা আমরা 2 নম্বর ইকুয়েশনে বসায় দিছি। 2 নম্বর ইকুয়েশনে বসায় দেওয়ার পরে এটা আমরা এখান থেকে কি পাইছি, ওয়াই এর মান পাইছি। এই যে ওয়াই এর মান পাইছি, বুঝতে পারছেন কিনা? তাহলে এক্স, এবারে ওয়াই আর জেড এর মান যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই তাহলে আমরা এক্স এর মানও পাবো। এইভাবে আমরা এক্স ওয়াই জেড তিনটারই মান পাইছি। ক্লিয়ার কিনা? খুবই ভালো। আপনাদের এইভাবেই আরো 2টা এক্সাম্পল এখানে করানো আছে ম্যাথমেটিক্সের, ম্যাথমেটিক্যাল প্রবলেম কোশ্চেন 2, সেম নিয়ম, কোনো চেঞ্জ নাই। আরেকটা হচ্ছে আপনাদের কিছু এক্সারসাইজ দেওয়া আছে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন কিনা? আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। এখন বলেন কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে কিনা? বলেন কারো কিছু জিজ্ঞেস করার আছে কিনা? না স্যার। আচ্ছা, তার মানে মোটামুটি সবাই আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, এখন যদি বলেন কারো অ্যাটেন্ডেন্স বাকি থাকলে আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। স্যার আমি একটু লেটে জয়েন করছিলাম। সুমন বিশ্বাস, 005, সেকেন্ড সেমিস্টার।